সেনেগালের রাজধানী ডাকার 10ই ফেব্রুয়ারি 2026। একটা দৃশ্য কল্পনা করুন। শেখ আন্তা দিওব বিশ্ববিদ্যালয়ের একটা হস্টেল বিল্ডিং দাউ দাউ করে জ্বলছে। আর সেই বিল্ডিংয়ের 4 তলা থেকে ছাত্ররা নিচে লাফিয়ে পড়ছে। হ্যাঁ, শুধু প্রাণটা বাঁচানোর জন্য। চারপাশ কালো ধোঁয়ায় ঢাকা। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা ছিল একেবারে বাস্তব। আর এই ভয়ঙ্কর বাস্তবতার ঠিক কেন্দ্রে ছিলেন আব্দুলায়ে বা নামের একজন ছাত্র, একজন ডেন্টাল স্টুডেন্ট, যার স্বপ্নগুলো হয়তো সেদিন ওই আগুনের সাথেই শেষ হয়ে গিয়েছিল। আজ আমরা আমাদের হাতে থাকা সোর্সগুলো ঘেটে ঠিক এটাই বোঝার চেষ্টা করব। একজন ছাত্রের মৃত্যু, একটা জ্বলন্ত ছাত্রাবাস, এই ঘটনার পিছনে আসলে কি লুকিয়ে আছে। কারণ উপর থেকে দেখলে যা মনে হয়, এটা তার চেয়ে অনেক বেশি জটিল। একদম, এটা শুধু একটা ছাত্র বিক্ষোভের মর্মান্তিক পরিণতি নয়। এর তারগুলো সেগুলো জড়িয়ে আছে সেনেগালের $13 বিলিয়ন জাতীয় ঋণের এক গভীর সংকটের সাথে। ঠিক, চলুন শুরু থেকেই শুরু করা যাক আব্দুলায়ে বায়ের গল্পটা দিয়ে। কারণ এই ধরনের ঘটনায় মানুষগুলো প্রায়ই একটা সংখ্যা হয়ে যায়। হ্যাঁ, একটা পরিসংখ্যানের পরিণত হয়। কিন্তু আব্দুলায়ে বা তো শুধু একটা সংখ্যা নন। সোর্সগুলো থেকে আমরা জানতে পারছি তিনি ডেন্টাল সার্জারি 2য় বর্ষের ছাত্র ছিলেন। ভাবা যায়, একজন হবু ডাক্তার। আর তার মৃত্যুটা যেভাবে হয়েছে সেটা শুনলে গায়ে কাটা দেয়। উনি ওই জ্বলন্ত ভবন থেকে পালানোর চেষ্টা করছিলেন, তখনই মাথায় খুব গুরুতর আঘাত পান, আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই। আর এখানে একটা বিষয় পুরো ঘটনাকে আরও বেশি জটিল করে তুলেছে। ছাত্র সংগঠনগুলোর একটা জোরালো দাবি আছে। কি সেটা? তাদের দাবি, আব্দুলায়ে নাকি সরাসরি বিক্ষোভে জড়িতই ছিলেন না। তিনি কেবল আর 5টা সাধারণ ছাত্রের মধ্যেই নিজের হস্টেলে ছিলেন। আচ্ছা, যদি এই দাবিটা সত্যি হয়, তাহলে তো পুরো গল্পটাই ঘুরে যায়, তাই না? একদম, তখন তো এটা আর কোনো বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনা থাকে না। তখন এটা হয়ে দাঁড়ায় একজন সাধারণ ছাত্রের, রাষ্ট্রীয় বাহিনীর হিংসার শিকার হওয়ার ঘটনা। তখন তো পুলিশের ভূমিকা নিয়ে মারাত্মক প্রশ্ন ওঠে। তাদের অভিযানের কৌশল, ক্যাম্পাসের ভেতরে ঢুকে তারা ঠিক কী করেছিল, এই সব কিছু নিয়ে প্রশ্ন তৈরি হয়। ঠিক, আমার একটা জিনিস ঠিক পরিষ্কার হচ্ছে না। ছাত্রদের বিক্ষোভ তো আগেও হয়েছে, সেনেগালে ছাত্র রাজনীতির একটা লম্বা ইতিহাস আছে, কিন্তু এবার এমন কি হলো যে পরিস্থিতিটা একটা জ্বলন্ত বিল্ডিং আর ছাত্র মৃত্যু পর্যন্ত গড়ালো? আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তো সংকটের মূল কারণটা লুকিয়ে আছে। ছাত্ররা রাস্তায় নেমেছিল কেন? কারণ তারা গত 13 মাস ধরে তাদের মাসিক বৃত্তি বা বুরসারি পাচ্ছিল না। 13 মাস? হ্যাঁ, 13টা মাস। সেনেগালের মতো দেশে বহু ছাত্রছাত্রীর কাছে এই টাকাটা শুধু হাত খরচা নয়, এটা তাদের লাইফ লাইন, জীবন ধারণের একমাত্র উপায়। হ্যাঁ, হস্টেলের ভাড়া, খাওয়ার খরচ, পড়ার সরঞ্জাম কেনা, সবকিছুই তো এর ওপর নির্ভর করে। দিনের পর দিন, মাসের পর মাস যখন এই টাকাটা আসছে না, তখন তাদের মধ্যে কি পরিমাণ হতাশা আর ক্ষোভ জমা হতে পারে সেটা একবার ভাবো। 13 মাস, এটা তো অবিশ্বাস্য। তার এই ছাত্রগুলো হয়তো ঠিকমতো খেতে পারছিল না, পড়াশোনায় মন দিতে পারছিল না, একটা চরম অনিশ্চয়তার মধ্যে তাদের দিন কাটছিল। ঠিক তাই। তাহলে তো এই বিক্ষোভকে শুধু হটকারি বলা যায় না, তাই না? না, একদমই না। এটা তো তাদের অস্তিত্ব রক্ষার লড়াই ছিল। আর এখানেই আসল সংযোগটা। আমরা সবাই একটা ছাত্রাবাসে আগুন আর একজন ছাত্রের মৃত্যুকে দেখছি, কিন্তু আসল আগুনটা তো লেগেছে দেশের অর্থনীতিতে। মানে ছাত্রের পকেটে যে টাকাটা আসছে না, তার কারণ হলো সরকারের কোষাগারে $13 বিলিয়ন বিশাল এক গর্ত তৈরি হয়েছে। ওহ, আচ্ছা। এই দুটো ঘটনাকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। এটা শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা নয়, এটা একটা জাতীয় সংকটের সরাসরি প্রভাব, যা এসে পড়েছে সমাজের সবচেয়ে দুর্বল অংশটার উপর, ছাত্রছাত্রীদের উপর। ওয়াও, এখন পুরো ছবিটা পরিষ্কার হচ্ছে। তার ছাত্ররা যে টাকাটা পাচ্ছিল না, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। না, একদমই না। এটা ছিল একটা ভেঙে পড়া অর্থনৈতিক ব্যবস্থার উপসর্গ। $13 বিলিয়ন ঘাটতি, তার তো দেশের অবস্থা খুবই সঙ্গীন, মারাত্মক সঙ্গীন। আর যখন একটা দেশের অর্থনীতি এতটা চাপে থাকে, তখন সরকার প্রথমেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো থেকে টাকা কাটছাট করতে শুরু করে। ছাত্রদের এই বৃত্তিটাও সেরকমই একটা প্রকল্প। তার ছাত্রদের এই জমে থাকা ক্ষোভ আর হতাশা আসলে সেনেগালের অর্থনৈতিক দুর্দশারই একটা প্রতিচ্ছবি। একদম, তারা আসলে পুরো দেশের যন্ত্রণাটাকেই নিজেদের কাঁধে বয়ে বেড়াচ্ছিল।
কিন্তু শুধু বৃত্তির টাকা না পাওয়াটাই তো একটা ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট না, তাই না? নিশ্চয়ই সেদিন এমন কিছু ঘটেছিল যা এই জমে থাকা ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। হ্যাঁ, অবশ্যই। সোর্সগুলো থেকে ওই দিনের ঘটনা প্রবাহ সম্পর্কে ঠিক কী জানা যাচ্ছে? ওই দিনের ঘটনাটা ছিল চূড়ান্ত বিশৃঙ্খলার একটা উদাহরণ। রিপোর্টগুলো বলছে ছাত্ররা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ শুরু করেছিল, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে যখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস ছুটতে শুরু করে। আর তারপরেই সংঘর্ষ শুরু হয়। হ্যাঁ, এরপরে শুরু হয় দৌড়াদৌড়ি, সংঘর্ষ, আর তার কিছুক্ষণের মধ্যেই খবর আসে যে প্যাভিলিয়ন এ নামের 4তলা আবাসিক ভবনটিতে আগুন লেগে গেছে। আর সেই সময়ের যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেগুলো ভয়ঙ্কর। দাউ দাউ করে জ্বলছে বিল্ডিংটা, কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ, আর ছাত্ররা বাঁচার জন্য মরিয়া হয়ে জানালা দিয়ে লাফ দিচ্ছে। আব্দুল্লাহ বাও হয়তো সেভাবেই বাঁচার চেষ্টা করছিলেন। এই দৃশ্যগুলো একটা গভীর ক্ষত তৈরি করে। আর এই বিশৃঙ্খলার মধ্যেই দুটো সম্পূর্ণ ভিন্ন বয়ান উঠে আসছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে দিয়েছে। কিরকম? একদিকে ছাত্র ইউনিয়নগুলো সরাসরি অভিযোগ করছে যে পুলিশ সদস্যরা হস্টেলের ভেতরে ঢুকে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে, তাদের মারধর করেছে, তাদের জিনিসপত্র ভাঙচুর করেছে এবং তাদের কারণেই আগুন লেগেছে। আর অন্যদিকে পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে সম্পূর্ণ চুপ। তারাই অভিযোগ স্বীকারও করেনি, আমার অস্বীকারও করেনি। এই নীরবতা তো আরও ভয়ঙ্কর। যখন রাষ্ট্রের একটা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এত বড় অভিযোগ ওঠে আর তারা কোনো জবাব দেয় না, তখন তো মানুষের মনে সন্দেহ আর অবিশ্বাস আরও বাড়তে থাকে। ঠিক তাই। সত্যিটা তাহলে জানা যাবে কিভাবে? সেটাই তো প্রশ্ন। ঠিক এখানেই একটা নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। যখন দুপক্ষের কথায় এত ফারাক থাকে, তখন তৃতীয় কোনো স্বাধীন সংস্থার মাধ্যমে সত্যিটা খুঁজে বের করা ছাড়া আর কোনো উপায় থাকে না। নইলে এই অবিশ্বাস আর ক্ষোভ একটা স্থায়ী রূপ নেবে, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে। অবশ্যই। ঘটনার পর এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন? ছাত্রছাত্রীদের কি অবস্থা? পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ডাইনিং হল, হস্টেল সবকিছু বন্ধ। তার মানে হাজার হাজার ছাত্রছাত্রী আক্ষরিক অর্থে রাস্তায় এসে পড়েছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন? কি? যে বৃত্তির টাকার জন্য তারা আন্দোলন করছিল, সেই টাকার অভাবেই এখন তাদের অনেকে বাড়ি ফিরতে পারছে না। বলেন কি? হ্যাঁ, তাদের কাছে বাসে ভাড়া দেওয়ার মতো পয়সাও নেই। তারা কার্যত ক্যাম্পাসে আটকা পড়েছে, আর পুরো ক্যাম্পাস জুড়ে এখন নিরাপত্তা বাহিনীর বিশাল উপস্থিতি। একটা থমথমে ভয়ের পরিবেশ তৈরি হয়ে আছে। এটা তো একটা সংকটময় চক্রের মতো শোনাচ্ছে। বৃত্তির অভাবে আন্দোলন, আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ, মৃত্যু, আর তার ফলে ক্যাম্পাস বন্ধ। আর দিনের শেষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ছাত্ররাই। একদম। আর এই ভয়ের পরিবেশটা শুধু ক্যাম্পাসের ভেতরেই আটকে থাকবে না। ভাবুন, দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের দরজা যখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়, তখন হাজার হাজার তরুণের ভবিষ্যৎ আটকে যায়। এই হতাশাটা যখন ক্যাম্পাস ছাড়িয়ে সমাজে ছড়িয়ে পড়বে, তখন তার পরিণতি কী হতে পারে? এটা শুধু একটা সেমিস্টার নষ্ট হওয়ার ঘটনা নয়, এটা একটা প্রজন্মের স্বপ্নকে থামিয়ে দেওয়ার মতো। তার মানে এই ঘটনা থেকে যে ক্ষোভ জন্ম নিচ্ছে, তা সেনেগালের সামাজিক স্থিতিশীলতার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অবশ্যই পারে। তাই সরকারের সামনে এখন দুটো বড় চ্যালেঞ্জ। এক, আব্দুল্লাহ বায়ের মৃত্যুর স্বচ্ছ তদন্ত করা। আর দুই, এই যে হাজার হাজার ছাত্রছাত্রী আটকে পড়েছে, তাদের মানবিক সংকটটা সামাল দেওয়া। দুটোই খুব কঠিন কাজ, বিশেষ করে যখন দেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ। খুবই কঠিন। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা দেশের সিস্টেমের ওপর যখন প্রচণ্ড চাপ পড়ে, তখন সবকিছু কিভাবে একে একে ভেঙে পড়তে শুরু করে। আর শিক্ষা খাত, যা একটা দেশের ভবিষ্যৎ তৈরি করে, সেটাও সেই ভাঙনের থেকে রক্ষা পায় না। আব্দুল্লাহ বায়ের মৃত্যু আসলে সেই সিস্টেম ফেলিওরেরই একটা করুণ প্রতীক। সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আব্দুল্লাহ বায়ের মৃত্যু সেনেগালের ছাত্র সমাজের দীর্ঘদিনের জমে থাকা হতাশা, পুলিশের বিতর্কিত ভূমিকা এবং একটা দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকটের এক মর্মান্তিক প্রতিচ্ছবি। হ্যাঁ, একটা ছাত্রের মৃত্যু এখানে অনেকগুলো গভীর সমস্যাকে একসাথে আয়নার সামনে এনে দাঁড় করিয়েছে। এটা একটা ওয়েক আপ কল। ঠিক তাই। এটা একটা ওয়েক আপ কল। সেনেগালের নীতি নির্ধারকদের বুঝতে হবে যে অর্থনৈতিক সংকট শুধু সংখ্যার খেলা নয়, এর একটা মানবিক মূল্য আছে, আর সেই মূল্য চোকাতে হয় আব্দুল্লাহ বায়ের মতো তরুণদের, তাদের জীবন দিয়ে,
সোর্সগুলো থেকে জানা যাচ্ছে সেনেগাল সরকার এই মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করার কথা বলেছে। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, তাই না? হ্যাঁ, আর সেই প্রশ্নটাই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বলুন। যখন একটি দেশ $13 বিলিয়ন অর্থনৈতিক চাপে পিষ্ট হচ্ছে, যখন তার রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো টিকে থাকার জন্যই লড়াই করছে, তখন সেই দেশের নিরাপত্তা বাহিনীর কার্যকলাপের বিরুদ্ধে কি সত্যি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত সম্ভব? যে ব্যবস্থার উপর নিজের অস্তিত্ব রক্ষার এত চাপ, সেই ব্যবস্থা কি আবদুল্লাহ বাকে আদৌ ন্যায় দিতে পারবে? এই প্রশ্নটা সত্যিই ভাবার মতো। এই বিষয়ে আরও গভীর তথ্য ও আপডেটের জন্য আমাদের শ্রোতারা www.viewsnow.co.in নিউজ পোর্টালটি দেখতে পারেন। সেখানে তারা এই ঘটনার বিস্তারিত কভারেজ পাবেন। এবং এই ঘটনার আরও আকর্ষণীয় ভিজুয়াল রিপোর্ট ও বিশ্লেষণের জন্য এসপি স্টোরিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে ঘটনার অনেক এক্সক্লুসিভ ফুটেজ ও আই উইটনেস অ্যাকাউন্ট পাওয়া যেতে পারে।